আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। দিন যতই যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে হাম প্রাদুর্ভাব নিয়ে। রাজধানী সহ কয়েক জেলার হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগীর চাপ। এর মধ্যে বেড না থাকায় হামের রোগী ভর্তি বন্ধ রেখেছে রাজধানীর শিশু হাসপাতাল ও আজিমপুর পাঁচি সনদ সহ কয়েকটি হাসপাতাল। এদিকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগে ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১,২৮২ শিশু। সহকর্মী জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। হাসপাতালে আসার আগে রোগীর স্বজনদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কোন হাসপাতালে হচ্ছে হামের চিকিৎসা সেটি না জানায় সৃষ্টি হচ্ছে এসব ভোগান্তির অভিযোগ ভুক্তভোগীদের। এখানে আসার পর তারা বলে এখানে বেড খালি নাই, সিট খালি নেই, যদি নিচে রাখেন তাহলে রাখতে পারবেন নিজের দায়িত্বে। আমরা কয়েকটা মেডিকেল ঘুরে আসছি, যেমন ঢাকা মেডিকেল, শিশু মেডিকেল, কুমিটোলা হাসপাতাল। ওরা ওখানে রাখে নেই, ওরা বলতেছে যে সিট সংখ্যা খুবই কম, তো পরে এখানে আসতে বলছে, এখানে আসছে। গত ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে হাসপাতালটিতে মৃত্যু হলো মোট ৪২ জন শিশুর। সোমবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র। হাম রোগের হটস্পটে পরিণত হয়েছে কুষ্টিয়া, যশোর ও খুলনা। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়ার। হামের উপসর্গ নিয়ে ভর্তি ১০৩ জন শিশু, মারা গেছে ২ জন। হামের নমুনা নিয়ে ভোলায় ৩০ জন শিশু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৪ জন শিশু এবং নেত্রকোনায় চিকিৎসা নিয়েছে ১২ জন শিশু। হামের প্রাদুর্ভাব ঠেকাতে আজ দ্বিতীয় দিনের মতো দেশের ১৮টি জেলায় ৩০টি ঝুঁকিপূর্ণ এলাকায় দেওয়া হচ্ছে হাম রুবেলার টিকা। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। হাম প্রতিরোধে আইসিইউ ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বলেন, হামের টিকার কোনো সংকট হবে না। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে আক্তার হোসেনের জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগের দৃষ্টি আকর্ষণের নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতের ২ সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার ফলে হামের প্রাদুর্ভাব বেড়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় জরুরি টিকাদান কর্মসূচি এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি। ১.৫ ঘন্টা সময় লেগেছে। বাসের সাক্ষ্য আছে কিনা? জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা গতকাল ৫ এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের ১৮টি জেলা এবং ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি। অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। সকালে রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে ঠিকভাবে কাজ করেনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান, এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসলিম জারা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, কভারেজ, ভ্যাকসিন আদৌ ক্রয় করা হয়েছিল কিনা গত ১.৫-২ বৎসরে, এইগুলি যদি পিছনের ইতিহাস খুঁজতে যান, এটা সাংবাদিক বন্ধুরা পারবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ। ৪৯ দিনে মেজেলস হয় নাই। অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে অনিয়মের তদন্ত এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ ২৪ উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সোমবার ডাকযোগে পাঠানো এই নোটিশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশু মৃত্যু ও অগণিত আক্রান্তের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা অব্যবস্থাপনাকে দায়ী করা হয়। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান এই আইনজীবী।
মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের এখন সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশে। কোনোভাবেই মিটছে না জ্বালানির চাহিদা, ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তেল পাম্পের লাইন। যদিও সরকার বলছে তেলের কোনো সংকট নেই, তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। রাজধানীর প্রতিটি পাম্পেই দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সড়কে স্থবির গাড়ির চাকা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা জ্বালানি তেল নেয়ার, আর তাতেই কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে যানবাহনের লাইন। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব বাংলাদেশেও। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে অনেক পাম্প। ব্যবসা গরমে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি বাড়ছে যানবাহন চালকদের। তবে কেউই ফিরছে না খালি হাতে। তেল তো দিচ্ছে না, বিভিন্ন পাম্পে ঘুরে দেখেন অনেক পাম্প বন্ধ আছে। তেল পাচ্ছি কিন্তু লাইনে দাঁড়াই নিতে হয়, 500 টাকা করে তেল দেয়। 4-5 ঘন্টা সিরিয়াল ধরার পরে আমাদেরকে তেল দেয় 10 লিটার করে। বাংলাদেশে তেল আছে কিন্তু আসলে কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমরা তেল পাইতেছি না। সার্ভিস সেক্টরে জব করতেছি, যার কারণে তেল নাই, সার্ভিসও দিতে পারতেছি না। সব পাম্পে যদি পাওয়া যেত তাহলে এই লাইনটা হইতো না। পাম্প মালিকদের অভিযোগ, পর্যাপ্ত তেল না পাওয়ায় বেগ পেতে হচ্ছে তেল বিক্রিতে। যে সরবরাহ আছে যেন সবাই পায়, যার কারণে আমরা আগের সিস্টেমে তেল দিচ্ছি। প্রাইভেট কার 10 লিটার, বড় হাইস গাড়ি 20 লিটার, হুন্ডা 5 লিটার। তেল বিক্রি বাড়ে না যেহেতু আমরা সীমাবদ্ধতার ভিতরে তেল দিচ্ছি। তেল সংকট মিটিয়ে দ্রুতই সব পাম্পে জ্বালানি স্বাভাবিক হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ফিলিং স্টেশনগুলোতে তীব্রতর হচ্ছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এতে খোলা পাম্পগুলোতে বাড়ছে ভোক্তার চাপ। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। মাছ শিকারে যেতে পারছেন না উপকূলীয় জেলেরা, রয়েছে কালো বাজারের অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সপ্তাহে 3 দিন অকটেন পেট্রোল ও 3 দিন ডিজেল সরবরাহ চালু থাকার পরও রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সংকট কাটছে না। নির্ধারিত সময় সকাল 8টা হলেও আগের দিন রাত থেকেই ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ক্রেতাদের। দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে 3 দিন পর দেয়া হচ্ছে পেট্রোল ও অকটেন। রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন চালকরা। ঝিনাইদহের পাম্পগুলোতে ডিজেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। দিনে 2 থেকে 3 বার তেল নেয়ার অভিযোগ রয়েছে। রংপুরে চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে জ্বালানি তেল বিতরণ। তার উপর তেল সংকট দেখিয়ে বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প। জামালপুরের ইসলামপুরে তেল না পাওয়ায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা। যশোরের বাঘারপাড়া উপজেলায় অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোর থেকেই কুড়িগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে লাইন। দীর্ঘ সময় লাইনে থেকেও তেল না পাওয়ার কথা বলছেন অনেকে। এদিকে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হয়রানি বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলা শাখা। জ্বালানি তেলের সংকটে নোয়াখালী সেনবাগে কমছে যান চলাচল। দীর্ঘদিন পর পেট্রোল আসার খবরে মুহূর্তের মধ্যে শত শত মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনে পেট্রোলের জন্য ভিড় জমায়। মুন্সিগঞ্জের শ্রীনগরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। 3 দিন বন্ধ থাকার পর সীমিত আকারে তেল বিক্রি শুরু হলেও তেল নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। তীব্র সংকট দেখা দিয়েছে সাতক্ষীরা, নীলফামারী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে। সাকিব আল হাসান, RTV। পতিত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া অবকাঠামো প্রকল্পগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অযাচিত প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে। সচিবালয়ের প্রথম একনেক সভা শেষে কথা বলেন। বৈঠকে 483 কোটি 43 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক। সকাল 10টায় শুরু হওয়া বৈঠকে 19টি প্রকল্প উপস্থাপন করা হলেও আলোচনা পর্যালোচনা হয় মাত্র 7টি প্রকল্প নিয়ে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, পতিত সরকারের সময় নেওয়া প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে। করের অর্থ জনসেবায় যাতে ব্যয় হয় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা, এবং যৌক্তিক হলে সেগুলো ভবিষ্যতে চলবে, আর যেগুলোর দরকার নেই সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক প্রকল্প ছিল অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায়। অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি। অসঙ্গতি মানে এখানে এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে। যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা বলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। দলের যে ম্যানিফেস্টো ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প এবং সচিবালয়ে 21 তলা ভবন নির্মাণ প্রকল্প। বিলাল হোসেন, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সকালে প্রধানমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে আসেন তিনি। বৈঠকে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ দুই দেশের চলমান ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়। পরে প্রণয় ভার্মা সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার পর্ব শেষ, তাই ব্যক্তির সঙ্গে নয়, নতুন সম্পর্ক হবে দুদেশের জনগণের। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার আগামীকালের ভারত সফর নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। প্রেক্ষিতে একটা গুডউইল জেস্টার হিসাবে যেহেতু আমরা যাচ্ছি মানে অনরুট মানুষের, তো এই অপরচুনিটিটা মানে ইউটিলাইজ করে একটা গুডউইল জেস্টার দেখানো এবং তাদেরকে থ্যাঙ্ক করা, এবং কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক। নির্বাচন ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো সংক্রান্ত 7টি বিল পাশ করেছে জাতীয় সংসদ। এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নিতে দেয়া অশনির সংকেত। সাদিয়া কানিজের রিপোর্ট। উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের 98টি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপনে সম্মতি দেয় সংসদে গঠিত বিশেষ কমিটি। এর মধ্যে প্রথম অধিবেশনের 9ম দিনে উত্থাপিত হয় 11টি বিল। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026, যার মধ্যে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, আরপিও, ভোটার তালিকা সংশোধন বিল 2026 সহ মোট 7টি বিল কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় আবারও সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর আগে কুমিল্লা 4-এর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নে দেশে খেলাপি ঋণের খেলাপিদের তথ্য জানান অর্থমন্ত্রী। জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লাখ টাকা। এর মধ্যে শুধুমাত্র এসালম গ্রুপেরই 10টি প্রতিষ্ঠান। আমি আরেকটা জিনিস মনে করতে চাই, অধিবেশন শেষে এ বিষয়ে কথা বলেন সংসদ সদস্য আক্তার হোসেন। তারা হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে বারবার রেয়াত দেওয়া হচ্ছে, তাদেরকে মৌকুফ করা হচ্ছে, তাদেরকে রিশিডিউল করা হচ্ছে, নানাভাবে তাদেরকে টিকিয়ে রাখার একটা প্রবণতা এখানে রয়েছে। আর বিল পাশের বিষয়ে বলেন, আগে অধ্যাদেশগুলো উত্থাপন করা গেলে আরও আলোচনা করা সম্ভব হতো। আগামী 9 তারিখের মধ্যে যে 133টি অধ্যাদেশ আছে তার বিষয়ে আমাদেরকে সুরাহায় পৌঁছাতে হবে। সময়টা খুবই সংকীর্ণ, যার কারণে এখন সংসদে আলোচনার স্কোপটা পাওয়া যাচ্ছে না। যে 1 মাস দীর্ঘ সময় ছিল, এই 1 মাস সময়কে একেবারে শেষ দিকে নিয়ে এসে অধ্যাদেশগুলোকে প্লেস করার জন্য যে সময়টা দেওয়া হয়েছে, সেই জায়গাটা না করে যদি 1 মাস সময় ধরেই দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা নিয়ে এই অধ্যাদেশগুলো প্রেজেন্ট করা হতো, তাহলে আরও দীর্ঘমেয়াদী আমরা আলোচনা করতে পারতাম এবং আমরা সংসদ সদস্যরা এই আইনগুলো প্রণয়নের ক্ষেত্রে আমরা আরও ভালো ভূমিকা আমরা পালন করতে পারতাম।
সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সরকারকে গণভোটের রায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে এবং দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে বগুড়া সদর বাঘোপাড়ায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করে বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। নিজেদের ঘোষিত 31 দফা থেকে সরে এসেছে বলে মন্তব্য করেন সার্জিস আলম। ফ্যাসিবাদের তৈরি করা সংবিধান, ভারতের ডিক্টেশনে সেই সংবিধান এমনভাবে করা হয়েছিল স্বাধীনতার পর, এই রাষ্ট্র কাঠামোতে যারাই ক্ষমতায় যাবে তারাই ফ্যাসিবাদী, দলীয়বাদ এবং কর্তৃত্ববাদী হবে। আমরা 1.5 মাসে এই সরকারের চেহারা দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনই বুঝতে পেরেছে যে তারা আস্থার সাথে ভোট দিয়ে বিএনপির দ্বারা প্রতারিত হওয়া শুরু করেছে। টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম আবার চালু করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। দুপুরে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরটি সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সমন্বয়ের মাধ্যমেই সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে। সেই ভিত্তিতেই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম আবার চালু করা হয়েছে। এ বিষয়ে বিজিবি, কোস্টগার্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবার সমন্বয়ে বন্দরটি সচল রাখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আজকে থেকে এই বন্দরের কার্যক্রম সচল হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সদস্য যারা আছেন সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। আমরা ব্যবসা করব, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সাথে। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে গ্রুপ এ এর শেষ ম্যাচে মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরিতে সন্ধ্যা 7টায় অনুষ্ঠেয় ম্যাচটি দু দলের জন্যই ডু অর ডাই লড়াই। টানা 2 পরাজয়ের পর উভয় দলের লক্ষ্য এখন তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা। তবে প্রথম ম্যাচে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত থাইল্যান্ডের বিপক্ষে 3-2 ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ নিজেদের খেলায় মনোযোগী থেকে আত্মবিশ্বাস নিয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে চায়। প্লেয়াররা বুঝতে পেরেছে, তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে, তো আমরা কালকে একটা ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। আমাদের সবার প্রত্যাশা দেশবাসী আমাদেরকে সাপোর্ট করবে, আমরা যেন কালকে ভালো খেলতে পারি। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।